আমি তন্ময়, পেশায় একজন ফটোগ্রাফার। বিভিন্ন দুর্গম জায়গায় গিয়ে অ্যাডভেঞ্চারাস সব ছবি তুলে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করাই আমার কাজ। আসলে ছোটবেলা থেকেই ফটোগ্রাফির প্রতি আলাদা একটা নেশা ছিল আমার, আর সেই নেশাটাকেই সময়ের সাথে সাথে পেশায় পরিণত করে নিয়েছি। তন্ময়, আর কতক্ষণ লাগবে তোর? সেই 1 ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তুই কি আদৌ আসবি? হ্যাঁ বন্ধু, আমি একদম রেডি। আর 10টা মিনিট দাঁড়া প্লিজ। আমি আর আমার বন্ধু সজলের এবারের গন্তব্য দেশের ভেতরের কোনো জায়গা নয়, দেশের গণ্ডি পেরিয়ে এবার আমরা যাচ্ছি ভারতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বাড়িতে। শুনেছি ইংরেজ শাসনামলের অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে সেখানে, তাই তো অফার পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই আমি আর সজল। তবে এখানে একটুখানি দুশ্চিন্তার কারণ রয়েছে। শুনেছি ওই জায়গায় নিয়ে একটু প্যারানর্মাল কিছুর অস্তিত্ব রয়েছে। আশেপাশে যারা থাকেন তারা অনেকেই নাকি নানা রকম অশরীরী শক্তির অস্তিত্ব অনুভব করেন। তাতে আমাদের কি, ইতিহাসের সঙ্গে সঙ্গে যদি ভূতেদেরও ফটোগ্রাফি নেওয়া যায় তবে মন্দ হয় না। এই মামা, থামো থামো থামো, ওই তো সজল। এই সজল, এই তাহলে তো 10 মিনিট, টানা 2 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখলি। আর একটু হলেই তো বাস মিস করতাম। এখন তোর ইতিহাস পাতিহাস সব এক হয়ে যেত। সরি রে বন্ধু, একটু বেশি লেট করে ফেললাম। চল বাসে গিয়ে বসি। তাহলে বন্ধু, একটা বিরাট ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আমরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বাড়ি যাচ্ছি, দ্বারকানাথের হাওড়া বাড়ি। বাবা, তোমরা কোন জায়গার কথা বললে? দ্বারকানাথের হাওড়া বাড়ি চাচা। কেন আঙ্কেল, কিছু কি হয়েছে? এনি প্রবলেম? না বাবা, আজ থেকে 20 বছর আগে আমি ওই বাড়ি দেখাশোনার দায়িত্বে ছিলাম। ও গ্রেট, তাহলে তো ভালোই হলো। বাঘ দেখতে যাওয়ার আগেই বাঘের মালিকের দেখা পেয়ে গেলাম। তা বাবা, তোমরা ওখানে ঠিক কি কাজে যাচ্ছ? আসলে আঙ্কেল, আমরা ফটোগ্রাফি করি, তাই একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছি। আর কিছু ফটোগ্রাফি করতেই সেখানে যাচ্ছি। তা বেশ, কিন্তু বাবা সাবধানে থেকো তোমরা। অপরিচিত জায়গায় কোনো পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়, বলা তো যায় না। বৃদ্ধ চাচার কথাটা যেন আমার বুক চিড়ে বেরিয়ে গেল। পরিত্যক্ত ওই বাড়িতে অপরিচিত কার সাথে দেখা হতে পারে? এ কথা বলছেন কেন চাচা? আমরা তো জানি ওই বাড়িটা পরিত্যক্ত, সেখানে নাকি কেউই থাকে না। নিয়তি কখন কাকে কোথায় নিয়ে যায় সে তো আর বলা যায় না বাবা। বেনাপোল। যাই হোক, আমার নামার সময় হয়ে গেছে। দেখলাম বৃদ্ধ সিটের পাশ থেকে দুটো লাঠি বের করলেন, কারণ ওর একটা পা নেই। এতক্ষণে এই বিষয়টা আমাদের দুজনের কেউই খেয়াল করিনি। পেছন ঘুরতেই তার পিঠে রক্তাভ বর্ণে লেখা হাওড়া বাড়ি। আঙ্কেল, আপনার পিঠে এটা কি লেখা আছে? লোকটা যেন কিছুই শুনল না। একটা পা না থাকার পরেও হনহনিয়ে অর্ধচলন্ত বাস থেকে নেমে পড়ল। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাস প্রবেশ করল ভারতে। সীমান্তের দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটা আমার প্রকৃতিপ্রেমী বন্ধু সজল বেশ ভালোভাবেই উপভোগ করছিল। ক্যামেরা লেন্সে বন্দি করছিল নানা রকম দৃশ্য। কিন্তু আমার মাথাতে সেই একটা কথাই বাজছে, অপরিচিত জায়গায় কোনো অপরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়, বলা তো যায় না। বাস যখন হাওড়া স্টেশনে এসে থামল, রাত তখন 9টা। আশপাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘের গর্জনে ছেয়ে গেছে চারপাশ। যে কোনো সময় আকাশ ফেটে নামবে ঝুম বৃষ্টি। স্টেশনে তখন মানুষজনও কমে এসেছে। সজলকে বললাম, কিরে, কি করবি এত রাতে? কোনো হোটেল ঠিক করেছিস? আরে না,
আমরা তো ভেবেছিলাম বিকেলের মধ্যে এখানে পৌঁছে যাব। সন্ধ্যের পর ফটোগ্রাফি শেষ করে বাকি সময়টা স্টেশনে কাটিয়ে রাতের বাসে আবার দৌড়। কিন্তু মাঝপথে যে গাড়িটা এভাবে খারাপ হয়ে যাবে তা তো বুঝিনি। যাই হোক, যা হয়েছে বাদ দে, এখন কি করবি সেটা বল। আচ্ছা, আয় আগে সামনে গিয়ে দেখি কোনো অটো পাই কিনা। কি বাবু, এইদিকে নতুন বুঝি? বাংলাদেশ থেকে এলেন নাকি? তুমি সেটা কিভাবে জানলে? এই স্টেশনের বেশিরভাগ বাস বাংলাদেশ থেকেই আসে, তাই ধারণা করলুম আর কি। তা আপনারা যাবেন কোথায়? দ্বারকানাথের হাওড়া বাড়িতে নাকি? এটা তুমি কিভাবে জানলে? এটাও কি অনুমান? ঠিক ধরেছেন বাবু, আপনাদের গলায় ক্যামেরা ঝোলানো আছে তো। যা সব ফটোগ্রাফার আছে সবাই তো ওই জায়গাতেই যায়, তাই মনে হলো আর কি। তোমার আইকিউ তো বেশ ভালো অটোওয়ালা ভাই। সবই আপনাদের দোয়া বাবু। তা আপনারা যাবেন কোথায় বললেন না যে? আমাদের এখানে বিকেলে আসার কথা ছিল, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় রাত হয়ে গেল। আশেপাশের কোথাও হোটেল আছে নাকি? সে আমি জানি বাবু, আপনাদের গাড়ি খারাপ। কিভাবে কিভাবে? না মানে এখানে আসার রাস্তাটা একটু ভাঙাচোরা কি না, প্রায় মানুষের গাড়ি খারাপ হয়ে যায়। এসে যাকে উঠে বসুন আমার গাড়িতে। দ্বারকানাথের বাড়ির পাশে একটা হোটেল আছে, যদিও কিছুটা পুরনো, কিন্তু সেখান থেকে রাতের হাওড়া বাড়ির দৃশ্য দেখতে পারবেন। হতেও পারে অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে নিতে পারেন। তাহলে সেখানেই চলো। আরে এত রাতে ওদিকে যাবি কেন? ইউটিউবে দেখিসনি গভীর রাতে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। আর উনি যেই হোটেলের কথা বলছেন, এমন কোনো হোটেল ওখানে আছে বলে তো আমরা দেখলাম না। আরে ইউটিউবে কি সব দেখায় নাকি? ওদেরও পারে একটু পুরনো বলে কেউ ওই হোটেলের ভিডিও করেনি। ঠিক বলেছেন বাবু, হোটেলটার গেটটা আর ভিতরে সাজসজ্জা প্রাচীন আমলের বলে এখানে কোনো ব্লগার আসতেই চায় না। অনেক জোর করেও কাউকে আনা যায়নি। আপনারাই হবেন এই হোটেলের প্রথম ইউটিউব কাস্টমার। কই শুনছিস? এখন উঠে বস, না হয় কখন যেন বৃষ্টি নামতে শুরু করবে। এই দেখ, বৃষ্টি শুরুই হয়ে গেল। জলদি ওঠ অটোতে। মুহুর্মুহু বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে আকাশ কাঁপানো বাজে শব্দ তো রয়েছে। এরই মাঝে ছুটে চলেছে আমাদের অটো। হঠাৎ খেয়াল করলাম অটোওয়ালা লোকটির সিটের পাশেও ওই বৃদ্ধ লোকটির মতোই দুটি স্ট্রেচার রাখা। মানে ওনার কি পা নেই? আশ্চর্য। হঠাৎ এক পুরনো রাস্তার প্রান্তে থামলো গাড়ি। স্ট্রেচারে ভর করে ছাতার মোমবাতি হাতে নিয়ে একজন এগিয়ে এলেন আমাদের রিসিভ করতে। এ বাবা, এনারও এক পা নেই। আমার হঠাৎ জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আচ্ছা আপনাদের গ্রামের কি সবাই পঙ্গু? কিন্তু বেচারারা কষ্ট পাবে ভেবে নিজেকে সংযত করলাম। লোকটার হাত থেকে ছাতা নিয়ে অটো থেকে নামতেই ভাড়া দেব বলে পেছনে ফিরলা। ওমা, অটোওয়ালা নেই, চারিদিকে কোথাও তার চিহ্ন মাত্র নেই। পেছনে দাঁড়িয়ে আছে 2 তলা বিশিষ্ট সেই বিখ্যাত হাওড়া বাড়ি। বাবু, ভয় পাবেন না, বিপিনটাই এমনই। এই হোটেলে আসা কাস্টমারদের কাছ থেকে ভাড়া নেন না উনি। আসুন আসুন, আমার সঙ্গে ভেতরে আসুন। আচ্ছা, আপনাদের এই হোটেলে কারেন্ট নেই? আছে বাবু, কিন্তু আজ এই ঝড় ঝঞ্ঝা হচ্ছে তো, তাই সে বিদায় নিয়েছে। আজ রাতে বোধহয় আর আসবে না। মানে আমাদের কি অন্ধকারে থাকতে হবে নাকি? না না বাবু, আপনাদের রুমে মোমবাতির বিশেষ সজ্জা করা আছে। আপনাদের আর আলোর প্রয়োজন হবে না, আর এই ঠান্ডা বাতাসের মাঝে ফ্যানেরও প্রয়োজন হবে না। এই মোমবাতিটি নিয়ে সোজা উপরের ঘরে চলে যান বাবু, আমি আপনাদের জল খাবার নিয়ে আসছি। দেখলি তন্ময়, হোটেলটা কত জোস, পুরোই ব্রিটিশ আমলের ভাইব আছে এখানে। আমার তো সেই পছন্দ হয়েছে। তোর হয়েছে পছন্দ, আর আমি আছি দোটানায়। সব কিছুতেই যেন কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আরে দূর দূর, তোর সব কিছুতেই খালি রহস্য। চল রুমে গিয়ে আগে একটু ফ্রেশ হয়নি। এই বারান্দায় বসে তো দ্বারকানাথের বাড়ি একদম ফুল ভিউ দেখা যায়। বন্ধু, যাবি নাকি বাড়ির ভেতরে? এই রাতে পাগল হয়েছিস নাকি তুই?
তোকে কি ভূতে ডাকছে? আরে চল না দোস্ত, সেই মজা হবে। আরে ভূত টুত কিছুই নেই ওখানে, সব মানুষের মনের ভুল। এখানকার যত ফটো ডকুমেন্টারি আছে সব কিন্তু দিনের বেলার। আমরা যদি রাতের ফুটেজ কালেক্ট করতে পারি তাহলে সেটা সুপার হিট। আমরা একেবারে ভাইরাল হয়ে যাবো রে। উফ, ফটোগ্রাফার লাইফটা একদম সেট। শেষ পর্যন্ত বন্ধুর জোড়াজুড়িতে টিকতে না পেরে অবশেষে রাজি হতে বাধ্য হলাম। কিন্তু বাড়িতে ঢুকতে যাব এমন সময় সেই অটোওয়ালা এসে হাজির। কোথায় যাচ্ছেন বাবু? এত রাতে এই বাড়িতে ঢুকবেন না। অভিশাপ এখন এই বাড়ির গায়ে লেগে আছে। রাত্রি 12টার পর কারো চোখ খোলা থাকে না, কারো পা চলে না এখানে। আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? না বাবু, আমি শুধু বলছি এখানে যে এসেছে সে আর ফিরে যেতে পারেনি, কেউ ফিরতে পারেনি। আরে 12টা বাজতে এখনো অনেক দেরি, ঘড়িতে মাত্র 11টা। আমরা যাব, ছবি তুলবো আর চলে আসবো। দেখেছিস তন্ময়, কি দারুণ আর এস্থেটিক এই বাড়িটার ভেতরের ভিউ। জলদি ক্যামেরা চালু কর, আজকে টাইটেল হবে রহস্যে ঘেরা দারুকোনাতের বাড়ি। এই ঘরটার দেওয়ালে আঁচড়ের দাগ কিসের? কার মতো যেন নখ। হাইপ বানানোর জন্য একদম পারফেক্ট। একটু ভয় দে ডায়লগ দে রে, দর্শক ধরে রাখতে হবে তো। দরজাকে বন্ধ করলো, তুই করলি? না রে, আমি তো তোর পাশেই ছিলাম। ফিরে যায় না, কেউ না। তন্ময়, এ কার গলা এটা? তুই শুনলি? এটা কি ছিল? আমি তোকে আগেই বলেছিলাম এত রাতে এখানে আসতে হবে না। সামান্য কয়টা ভিউজের জন্য এতটা রিস্ক না নিলেও হতো। ঘড়িটা কি চলছে না রে? সেই কখন এখানে ঢুকলাম, এখনো 11টায় বাজছে। তোর ঘড়িতে দেখ তো কটা বাজে। 11টায় বাজছে। আমার ঘড়িতেও তো 11টায় বাজে। আমরা কোনো অদৃশ্য মায়াজালে ফেসে গেলাম না তো? দ্বারকানাথ, এই এটা তো রবি ঠাকুরের দাদা না? অটোওয়ালা আমাদের কোন দ্বারকানাথের বাড়িতে নিয়ে এলো? আমি ছিলাম রাজা, কিন্তু বিশ্বাসঘাতকতা আমাকে করেছিল পিশাচ। তন্ময়, এবার সত্যি কিছু আছে এখানে। আমাদের বেরোতে হবে এখান থেকে। এই দরজাটা তো খুলছেই না। তোমরা কি সত্যিই চলে যেতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল করেছি, আমাদের ছেড়ে দাও। তাহলে আমার গল্প শোনো, না হলে তোমাদের নিস্তার নেই। 1865 সাল আমার স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছিল আমার সঙ্গে। সন্তানকে নিয়ে পালিয়েছিল আমারই পাশের রাজ্যের এক রাজার ছেলের সঙ্গে। আমি খুন করেছিলাম ওদের। তারপর আমি আত্মহত্যা করি এই বাড়িতেই। তুমি এখনো এই বাড়িতে আছো? প্রতি পূর্ণিমায় যারা আসে তাদের সঙ্গে আমি গল্প করি, আর তারপর চল, দরজা খুলে গেছে। হ্যাঁ, এখনই পালাতে হবে। হ্যাঁ, আমার ক্যামেরা তো আমি ভেতরে রেখে এসেছি। তুই পাগল? জীবন আগে নাকি ক্যামেরা আগে? আমার 10 লাখ টাকার ক্যামেরা ভাই। তুই দরজার কাছে দাঁড়া, আমি দৌড়ে ক্যামেরাটা নিয়ে আসছি। এটা কি টেপে লেখা শেষ যাত্রা? তুমি আমার গল্প জানলে, এবার তুমি হবে আমার গল্পের অংশ।
যখন চোখ খুললাম দেখলাম আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে গ্রামবাসীরা। আমি চেঁচিয়ে উঠলাম, সজল কোথায়?